আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিও ক্লাসে। আমি তোমাদের সাথে আছি আকিব স্যার, সাকসেস একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাচ্ছি সকলকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের আলোচনার টপিক তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, রসায়ন প্রথম পত্র। তো আমরা হচ্ছে গত ভিডিও ক্লাসে আমরা লেকচার কভার করেছিলাম এবং আশা করি তোমরা সকলেই সেই লেকচার ভিডিওটি দেখেছো। তো আমাদের গত ক্লাসের যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। তো তোমাদের যারা গত লেকচার ভিডিওটা যারা মিস করে গেছো এবং আজকে আমরা যে নতুন লেকচারটা নিয়ে আলোচনা করব, তোমাদের কাছে অবশ্যই একটা অনুরোধ থাকবে যে যদি কোনো কারণবশত কোনো লেকচার ভিডিও যদি তোমরা মিস করে যাও, তাহলে অবশ্যই তার পূর্ববর্তী লেকচার ভিডিওটা দেখে তার পরবর্তী লেকচার ভিডিওটা অবশ্যই তোমরা দেখবা। তাহলে তোমার জন্য টপিকটা বুঝতে আরো বেশি সহজ হয়ে যাবে এবং তোমাদের সুবিধার জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা যে ভিডিও লেকচারগুলো, লেকচার 1 to সিরিয়ালি আমাদের পার্ট বাই পার্ট করে সব সুন্দরভাবে প্লে লিস্টে দেওয়া থাকবে। তো তোমাদের এগুলো খুঁজতে খুব একটা বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। তো নতুন আলোচনায় যাওয়ার আগে আমরা যদি একটু রিভিউ করে নিই, যদি আমরা দেখি যে হচ্ছে গত ভিডিও ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ভিডিও ক্লাসে আমাদের আলোচনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। এবং তোমরা সবাই আশা করি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আসলে আমাদের আলোচনা টপিক কি ছিল এবং কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো দেখা যাচ্ছে যে আমরা পরমাণু মূল কণিকা বলতে যেগুলো আমরা জানতাম সেগুলো হচ্ছে যে পরমাণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে কণাগুলো পেয়ে থাকি সেগুলোই হচ্ছে আমাদের পরমাণুর মূল কণিকা। তো এই মূল কণিকাগুলো হচ্ছে প্রধানত আমাদের কয় প্রকার? আমাদের প্রধানত কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, আরেকটা হচ্ছে অস্থায়ী এবং আরেকটা হচ্ছে কি কম্পোজিট। এরপরে আমরা যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের স্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে আসলে কোনগুলো, যে মূল কণিকাগুলো পরমাণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যাদেরকে অবশ্যই পাওয়া যাবে একটা পরমাণুর ভিতরে, সেগুলোই হচ্ছে আমাদের কি পরমাণুর স্থায়ী মূল কণিকা। আর এই স্থায়ী মূল কণিকা হচ্ছে 3 প্রকার। সেটি হচ্ছে একটি ইলেকট্রন, একটি হচ্ছে প্রোটন এবং একটি হচ্ছে নিউট্রন। এবং আশা করা যায় যে এই 3টা কণা সম্পর্কে মোটামুটি আমরা সবাই অবগত আছি এবং আমরা হচ্ছে নবম দশম শ্রেণীতে যখন পড়াশোনা করেছি তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলো ধারণা পেয়েছি। তো এখন আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তো এই ছিল আমাদের হচ্ছে স্থায়ী মূল কণিকা এবং এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম স্থায়ী পরে, সেটি ছিল হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা বা অস্থায়ী কণিকা। তো অস্থায়ী কণিকাগুলো কি তোমরা যদি স্ক্রিনে দেখতে পাও, এখানে সুন্দর মতো বলা আছে যে পরমাণুতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আবার খুব অল্প সময়ের জন্য থাকতে পারে। অর্থাৎ এই কণিকাগুলো যে কোনো একটা পরমাণুকে ভাঙলে তার মধ্যে পেতেও পারি আবার নাও পেতে পারি, আবার থাকলেও খুব অল্প বা কিঞ্চিত সময়ের জন্য তারা সেখানে অবস্থান করতে পারে। তো তার উপর ভিত্তি করে আসলে আমরা ওই কণাগুলোকে অস্থায়ী কণা বা অস্থায়ী মূল কণিকা বলে থাকি। এবং বিষয়টা হচ্ছে যে এই অস্থায়ী কণা বা অস্থায়ী মূল কণিকা আসলে কত প্রকার। সত্যি কথা বলতে আসলে এটার কোনো নির্দিষ্ট কোনো সীমা নেই বা এটা আসলে কত প্রকার নির্দিষ্টভাবে বলা নেই। এটি আসলে শতাধিকারও হতে পারে, তারও বেশিও হতে পারে। তো এটা আমাদেরকে মনে রাখার জন্য আমাদের একটি ছোট্ট একটা আমরা নিয়ম আমরা দেখেছিলাম গত ক্লাসে। সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা এবং আমাদের কম্পোজিট মূল কণিকা হচ্ছে 2টো। আমাদের যে 3টি পরমাণু মূল কণিকা আছে তার মধ্যে একটি হচ্ছে স্থায়ী কণিকা এবং আরেকটি হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা হচ্ছে আমাদের কয়টা? 2টা। একটা হচ্ছে ডিউটেরন আর একটা হচ্ছে আমাদের আলফা। ডিউটেরন এবং আলফা এই দুটো হচ্ছে আমাদের কম্পোজিট মূল কণিকা। এবং আমরা যদি হচ্ছে একটু দেখি যে স্থায়ী কণিকা হচ্ছে আমাদের মোট 3টা। এই মোট 5টা কণিকা বাদ দিয়ে যে কোনো ধরনের কণা বা যে কোনো ধরনের কণিকা যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা। তাহলে এই অস্থায়ী মূল কণিকার মধ্যে আমরা কয়েকটা এখানে উদাহরণ হিসেবে দেখেছি। একটি হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিমনি, তারপরে এখানে হচ্ছে আমরা বলতেছি কি পজিট্রন, তারপরে আরো আমাদের একটা আমরা যদি বলি মেসন ইত্যাদি। আসলে এই কয়টা জানলেই আমাদের যথেষ্ট আপাতত। এছাড়াও যদি আমাদের কখনো বহু নির্বাচনী প্রশ্নে হোক বা এমসিকিউতে আমাদের যদি আসে যে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, তো সেটার জন্য আমরা হচ্ছে যে ছোট্ট ট্রিক্সটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে স্থায়ী এবং কম্পোজিট এই 2টা কণিকা ব্যতীত, এই 5টা কণিকা ব্যতীত যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের যেটা ছিল সেটা ছিল হচ্ছে কম্পোজিট কণিকা বা কম্পোজিট কণা। এই কম্পোজিট কণা বা কম্পোজিট কণিকাগুলো কি? এগুলো হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী যে আমাদের কণা এদের তুলনায় যারা একটু কি হয়, ভারী হয়। অর্থাৎ স্থায়ী এবং অস্থায়ী যে কণা বা কণিকা তাদের তুলনায় যারা একটু ভারী হবে তাদেরকেই আমরা বলছি হচ্ছে কি
কম্পোজিট কণা বা কম্পোজিট কণিকা। আর এই কম্পোজিট কণা বা কম্পোজিট কণিকা কয়টা ছিল আমাদের? জাস্ট দুটো, একটি হচ্ছে ডিউটেরন এবং আরেকটি হচ্ছে আলফা। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের গত ভিডিও ক্লাসের হচ্ছে আমাদের লেকচার ভিডিও ছিল গত ক্লাসে। তো আজকে আমরা হচ্ছে এর পরবর্তী যে আমাদের টপিকটা সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো খুবই মজাদার এবং খুব ইন্টারেস্টিং একটি টপিক। তো চলো শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনার যে টপিকটা সেটা ইতিমধ্যে তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ, যে আমাদের এখানে বলা হয়েছে কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের পরমাণু মডেলের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, অর্থাৎ এটা একটি পরীক্ষা। এই পরীক্ষাটার মাধ্যমে আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আমরা ধারণা পেয়ে থাকি বা পেয়েছিলাম। আমি শুরুতেই সেটা বলতে চাচ্ছি না, কিছুক্ষণ পরে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তাহলে তোমরা খুব ভালো মতোই বুঝতে পারবা জিনিসটা আসলে, যে আসলে এই পরীক্ষাটা করার পেছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল, বা এখান থেকে উদ্দেশ্য যাই থাকুক না কেন, কিন্তু কোন বিষয়টা সে অংশ সম্পর্কে আমরা জানতে পারি বা কোন বিষয়টা নিয়ে এখন আমরা বর্তমানে কাজ করছি, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের রসায়নের জগতের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তাহলে চলো শুরু করা যাক। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করার জন্য উনি কিছু সরঞ্জাম বা কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা বলতে পারি, কিছু উপাদান নিয়ে কাজ করেছিলেন। তো উনি সর্বপ্রথম যে উপাদানটা নিয়েছিলেন সেই উপাদানটা, এখন আমরা অবশ্যই এখানে যে বিষয়গুলো দেখবো বা যে বিষয়গুলো আমরা ব্যবহার করছি সেগুলো অবশ্যই হচ্ছে আমরা অনেক বড়ভাবে দেখতেছি, বাট আসলে পরীক্ষাটার সময় আসলে জিনিসগুলো এতটা বড়ভাবে দেখানো হয় না, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইভাবে দেখবো। যেমন উনি হচ্ছে এই পরীক্ষাটা করছে একটা পরমাণুকে চিন্তা করে। এখন পরমাণু তো আসলে অনেক বেশি ছোট বা অনেক ক্ষুদ্র একটা জিনিস, এখন সেটা তো আর আমাদের এখানে দেখানো সম্ভব না, সুতরাং আমরা যেভাবে দেখবো আমরা ধরে নিব যে সেটা হচ্ছে আমাদের একটা পরমাণু। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করার জন্য উনি পরমাণু হিসেবে যেটিকে ব্যবহার করেছিলেন সেটি ছিল একটা সোনার পাত, এবং পাতটা ছিল পাতলা, তো এটাকে আমরা বলতে পারি কি সোনার পাতলা পাত। তো উনি এই সোনার পাতলা পাতকে একটা জায়গায় সামনে রেখেছিলেন এভাবে, মনে করলাম এই সে আমাদের সোনার পাত। আচ্ছা, এই সোনার পাতের পেছনে একটি পর্দা রাখা হয় এবং এই পর্দার উপরে একটা প্রলেপ দেয়া হয়, একটা প্রলেপটা দেওয়া হয়েছিল জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত পর্দা, আমরা এটাকে বলে থাকি। প্রলেপটা দেওয়া হয়েছিল কার? জিঙ্ক সালফাইড, অর্থাৎ এই পর্দাকে আমরা বলি হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে স্থাপন করা হয় এই সোনার পাতলা পাতের পেছনে। তার মানে এই পর্দাটার অবস্থানটা কোথায়? সোনার পাতের পেছনে। আচ্ছা, এখন এই সোনার পাতের উপর দিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড অনেকগুলো আলফা কণা বা আলফা রশ্মি নিক্ষেপ করেন। আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি, ইতোমধ্যে দেখেছি যে এই যে আমাদের কম্পোজিট কণায় যে এই যে আলফা রশ্মি বা আলফা কণা, এই আলফা কণা উনি কি করেন? নিক্ষেপ করেন। এই হচ্ছে সে আমাদের আলফা কণা বা আলফা রশ্মি। আচ্ছা, এখন যেহেতু এটা আলফা কণা বা আলফা রশ্মি উনি নিক্ষেপ করেন, এখন আমরা সবাই জানি যে আলোক রশ্মি যে পথে, মানে যে কোনো অবস্থানে বা যে কোনো মাধ্যমেই হোক, সে সরল পথে চলে, তার মানে তার চলমান পথটা হবে কেমন? সোজা। এখন আমরা যদি এই সোনার পাতের উপর দিয়ে সে আলফা কণা বা আলফা রশ্মিগুলো যদি নিক্ষেপ করি, তাহলে ব্যাপারটা দেখতে কেমন হয় আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ভালো মতো যদি একটু লক্ষ্য করি, এইখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই কয়টা হচ্ছে আমাদের সেই আলফা কণার আলোক রশ্মি নিক্ষেপ করা হয়েছে। আমি এখানে হয়তো বা খুব অল্প দেখাতে পারছি, কিন্তু আসলে তো আর এভাবে হয়েছিল না, ওখানে অনেকগুলো আলোক রশ্মি কণা বা আলফা রশ্মির আলোক রশ্মি কণা নিক্ষেপ করা হয়। এখন আমরা যদি একটু ভালো মতো বিষয়টা খেয়াল করি, সেটা হচ্ছে এই সোনার পাতের উপর দিয়ে যখন আলোক রশ্মিগুলো নিক্ষেপ করা হলো, তখন একটা জিনিস একটু আমরা যদি বলি, যে আমরা যদি সিম্পল ভাবে একটু চিন্তা করি, তোমরা যে সিম্পল ভাবে একটা জিনিস চিন্তা করো, যে সামনে একটা সোনার পাত রাখা আছে, তার উপর দিয়ে তুমি হচ্ছে যে কোনো ধরনের আলোক রশ্মি নিক্ষেপ করেছো, সেটা টর্চের মাধ্যমে হইতে পারে বা লেজার বা যে কোনো কিছু হইতে পারে। সচরাচর কি হয়, যে আমরা যদি কোনো সোনার পাতের উপরে যদি সেই আলোকটা নিক্ষেপ করি, তাহলে কিন্তু সেই আলোক রশ্মিটা ভেদ করে কিন্তু যাওয়ার কথা না, পেছন সাইডে কিন্তু যাবে না, সেটা প্রতিসরিত হবে না, সেটা অবশ্যই প্রতিফলিত হয়ে আবার বিপরীত দিকে ফিরে আসবে।
এটাই কিন্তু স্বাভাবিক। এখানেও ব্যাপারটা তেমনটাই হওয়ার কথা ছিল বা তেমনটাই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা যদি একটু ভালো মতো যদি লক্ষ্য করি, এই যে আমাদের আলফা রশ্মিগুলো যখন এই সোনার পাতের উপরে যখন পড়লো, পড়ার পরে এটা কিন্তু ভেদ করে পেছনের দিকে চলে গেছে, এবং এটা যে ভেদ করে পেছনের দিকে গেছে এটা আমাকে বুঝতে সহযোগিতা কে করেছে? সেই জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত যে পর্দা সেটি। আমরা যদি একটু খেয়াল করি, এই জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দার উপরে এই যে আলোক রশ্মিগুলো আমাদের এখানে কি হয়েছে, যদি আমরা একটু খেয়াল করি, এই যে এই পয়েন্টগুলোতে আমাদের আলোক রশ্মিগুলো এসে এই আমাদের জিঙ্ক সালফাইড যুক্ত আবরণযুক্ত যে পর্দাটা, সেই পর্দাটাকে আলোকিত করেছে। এখন কথাটা হচ্ছে, যেহেতু আমাদের পর্দাটা সোনার পাতের পেছনে রাখা এবং যেহেতু আমাদের পর্দাটি আলোকিত হয়েছে, তার মানে আমি এখান থেকে এইটা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আলোক রশ্মিগুলো সোনার পাতকে ভেদ করে পেছনের দিকে চলে গেছে। এটা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। অর্থাৎ আমি এখান থেকে এই সিদ্ধান্তটিও নিতে পারি যে যেহেতু সোনার পাতকে ভেদ করে চলে গেছে, সুতরাং এই সোনার পাতের অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। কারণ যদি অধিকাংশ জায়গা ফাঁকা না হতো, যদি জায়গাগুলো নিরেট থাকতো, ভরাট অবস্থায় থাকতো, তাহলে অবশ্যই আলোক রশ্মিগুলো ভেদ করে যেতে পারতো না, সেটি পুনরায় কি হতো? পেছনের দিকে ফিরে আসতো। কিন্তু যেহেতু পিছনের দিকে ফিরে আসে নাই, সুতরাং সোনার পাতের অধিকাংশ জায়গায় কেমন? ফাঁকা। আচ্ছা, এটা গেল আমাদের একটা সিদ্ধান্ত। আর একটা সিদ্ধান্তের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সবই ঠিক ছিল, আলোক রশ্মিগুলো ভেদ করে করে পেছনের দিকে চলে গেছে এবং আমাদের জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দাকে আলোকিত করেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এদের মধ্যে থেকে আমরা তিনটা আলোক রশ্মি একটু খেয়াল করি, এই যে এই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা এবং মাঝখানেরটা, এই তিনটা একটু মনোযোগ দিই আমরা। এই তিনটা আলোক রশ্মি, এখানে আমরা জাস্ট তিনটা দেখাচ্ছি কারণ আমরা যেহেতু আমরা এটা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করছি, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে এখানে শুধু তিনটা না, আরো লক্ষাধিক এখানে আলোক রশ্মি ছিল। জাস্ট আমরা এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা করে দেখতেছি। একটু যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে এই আলোক রশ্মিগুলো যখন আমাদের যে সোনার পাত ওইটার কেন্দ্রের কাছাকাছি যখন এসেছে, যে আলোক রশ্মিগুলো, কারণ দেখো এটা যদি আমার সোনার পাত থেকে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে অবশ্যই বৃত্তের এটা হচ্ছে আমাদের কি? অবশ্যই সেটা আমাদের কেন্দ্র। এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, অবশ্যই এটা আমাদের কি? কেন্দ্র। যখন আমাদের আলোক রশ্মিগুলো কেন্দ্রের কাছাকাছি এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পথ থেকে বেঁকে গেছে। যদি আমরা একটু খেয়াল করি, তাদের পথ হওয়ার কথা ছিল কোনটি? এটি, কিন্তু পথটা হয়েছে কোনটি? এটি। তাহলে আমরা খুব ভালো মতোই দেখতে পাচ্ছি যে তারা তাদের পথ থেকে কি হয়েছে? বিচ্যুতি ঘটেছে, অর্থাৎ তারা তাদের পথ থেকে বেঁকে গেছে। এবং বেঁকে যাওয়াটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা বেঁকে যাওয়ার ব্যাপারটা কিছুটা বিকর্ষণের মতো ঘটেছে। কারণ যদি এটা আকর্ষণের মতো ঘটতো, তাহলে রশ্মির পথটা এইদিকে না গিয়ে অবশ্যই এইদিকে আসতো, এটাও এইদিকে যেত। তার মানে আমি কি বলতে পারি যে এখানে যে আলোক রশ্মিটা যে তাদের পথ থেকে বিচ্যুতি ঘটেছে, অবশ্যই এই বিচ্যুতিটা ঘটেছে কেন? অবশ্যই এখানে বিকর্ষণ ঘটিত কিছু একটা ঘটনা ঘটেছে সেই জন্য। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আরেকবার দেখি জিনিসটা, তাহলে আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে আমাদের কি? পাত, এইভাবে গেল। তার মানে আমরা এখন কি হচ্ছে বললাম, আমাদের হচ্ছে এখানে কি ঘটনাটা ঘটেছে? আমাদের ঘটনাটা হচ্ছে যে এটা তাদের পথ থেকে দূরে চলে গেছে এবং বিকর্ষণের মতো দেখা যাচ্ছে জিনিসটা। আচ্ছা, এখন একটা কথা, সেটা হচ্ছে আমরা মনে জানি যে এই যে আমাদের আলফা রশ্মি, এই আলফা রশ্মি নিজে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কণা। তার মানে আলফার চার্জ হচ্ছে কেমন? পজিটিভ। আলফার চার্জ কেমন? পজিটিভ। অর্থাৎ এখানে যতগুলো আমি আলোক রশ্মি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা আলোক রশ্মি হচ্ছে কোন চার্জে চার্জিত? ধনাত্মক চার্জে চার্জিত। আচ্ছা, আমাদেরকে একটা জিনিস আমরা যদি একটু জানতে চাই বা আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে সমধর্মী চার্জ বিপরীতধর্মী চার্জ নিয়ে যদি আমরা কথা বলি, অর্থাৎ যদি বলি সমধর্মী চার্জ, অর্থাৎ দুইটাই যদি প্লাস হয় অথবা যদি দুইটাই কি হয়? মাইনাস হয়। আমরা কি জানি? যদি সমধর্মী চার্জ কাছাকাছি আসে, তাহলে তারা পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ। আর যদি বিপরীতধর্মী চার্জ আসে, তাহলে আমরা কি বলতে পারি? পরস্পরকে কি করে? তারা আকর্ষণ করে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আলফা কণাগুলো বা আলফা রশ্মিগুলো ধনাত্মক চার্জে চার্জিত এবং আলফা রশ্মিগুলো কোনো কিছু দ্বারা বিকর্ষিত হয়েছে, তাদের পথ থেকে বিকর্ষণের কারণে তারা বিচ্যুতি ঘটেছে তাদের পথের, সুতরাং ওদেরকে অবশ্যই কেউ বিকর্ষণ করেছে। তার মানে আমরা এখান থেকে এই সিদ্ধান্তটা নিতে পারি কিনা যে যারা তাদেরকে বিকর্ষণ করেছে সে নিজেও ধনাত্মক চার্জে চার্জিত। কারণ আমরা জানি
সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু আমাদের আলফা রশ্মি পজিটিভ চার্জে চার্জিত, সুতরাং সে যেহেতু বিকশিত হয়েছে, তার মানে সে যার দ্বারা বিকশিত হয়েছে সে নিজেও ধনাত্মক চার্জে চার্জিতই কোনো একটা বস্তু বা কণা। এই সিদ্ধান্তটুকু আমরা এখান থেকে নিতে পারি। আচ্ছা, এখন এবং আরেকটা জিনিস বিষয়টা হচ্ছে যে এই পথটা তাদের বিচ্যুতি ঘটেছে তারা যখন কেন্দ্রের কাছাকাছি এসেছে, তারা যখন কেন্দ্রের নিকটবর্তী হয়েছে তখন তারা তাদের পথ থেকে কি হয়েছে, বিচ্যুতি ঘটেছে। এখন সব থেকে মজার বিষয় হচ্ছে পথ থেকে বিচ্যুতি ঘটে যাওয়া পর্যন্ত ব্যাপারটা যা ছিল, একটা জিনিস আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, একটা কণা আছে যেটা আমাদের এই সোনার পাতকে ভেদ করে যেতে পারে নাই, সম্পূর্ণটাই আবার পেছনের দিকে ফিরে চলে এসেছে। এবং আমাদের এই পরীক্ষা থেকে আমরা যেটা জানতে পারি এটি হচ্ছে যে বিজ্ঞানী রাদারফোর্ড যখন এই পরীক্ষাটা যখন করেন তখন উনি 20,000 আলোক রশ্মি যখন উনি ওই সোনার পাতের উপরে নিক্ষেপ করেছিলেন, আলফা কণা আলোক রশ্মি, 20,000-এর মধ্যে মাত্র একটা আলোক রশ্মি ছিল। মাত্র কয়টা? মাত্র একটি আলোক রশ্মি। কতগুলোর মধ্যে? 20,000। 20,000-এর মধ্যে মাত্র একটি আলোক রশ্মি ছিল, যেটি হচ্ছে আমাদের একদম কেন্দ্র বরাবর কি আসছিল, ফেরত চলে আসছিল বিপরীত দিকে, অর্থাৎ সেটি সোনার পাতকে ভেদ করে যেতে পারে নাই। এখান থেকে আমি তার মানে কি বুঝতে পারি যে অবশ্যই কেন্দ্রে এমন কিছু উপস্থিত ছিল যেটি তাকে ওই পাশে যেতে বাধাগ্রস্ত করেছে বা বাধা দিয়েছে, এবং অবশ্যই যেহেতু সে পেছনের দিকে ফিরে আসছে তার মানে সে অবশ্যই বিকশিত হয়েছে, এবং সে যেহেতু বিকশিত হয়েছে সুতরাং এবং আলফা কণা যেহেতু আমাদের ধনাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ আমাদের কেন্দ্রটাও কি ধনাত্মক চার্জে চার্জিতই কোনো কিছু দ্বারা আবদ্ধ। এই কথাটা আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি। এবং বিকর্ষণের কারণেই সে কি করেছে, সোজা পিছনের দিকে চলে আসছে। আর এই যে আমাদের যে কেন্দ্রে যে বিকর্ষণের কারণে পিছনের দিকে ফিরে চলে আসলো আমাদের যে আলফা কণা রশ্মিটা, সেই কেন্দ্রটাকেই আমাদের পরবর্তীতে নামকরণ করা হয় নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস, যেটা আমরা ছোটবেলা থেকেই পড়ে পড়ে বড় হচ্ছি, যে একটা পরমাণুর কেন্দ্রকে কি বলা হয়, নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে হচ্ছে আমাদের স্থায়ী মূল কণিকার তিনটি মূল কণিকার মধ্যে প্রধান দুইটি কণিকা, একটি হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে কি প্রোটন। যেখানে নিউট্রনটা হচ্ছে আমাদের কি আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ, এবং এই প্রোটন যেটার চার্জ হচ্ছে কি ধনাত্মক। সুতরাং আমরা তাহলে কি বলতে পারি, এই যে আমাদের যে কেন্দ্র, এই কেন্দ্রটা তার মানে কি প্লাস, আর এই প্লাস কেন্দ্রটাই হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, যার ভিতরে অবস্থান করছে কারা, অবস্থান করছে হচ্ছে কে প্রোটন এবং নিউট্রন। এখান থেকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের এই পরীক্ষার মাধ্যমে আমাদের আবিষ্কার করা হয়েছিল কি নিউক্লিয়াস। এবং আমরা যদি এই পুরো সোনার পাতকে একটা পরমাণুর সাথে যদি তুলনা করি, তার তুলনায় আমরা যদি এখন বলি যে একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত নগণ্য, অত্যন্ত ছোট, এবং এটা আমরা চিত্র থেকে বুঝতে পারছি। সম্পূর্ণটা যদি আমাদের একটা পরমাণু হয়, এইটুকু হচ্ছে আমাদের কি জাস্ট কেন্দ্রের অংশটুকু আমাদের নিউক্লিয়াস, তাহলে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা কি আমাদের অনেক বেশি ছোট বা অনেক বেশি কি নগণ্য। এবং আরো একটা বিষয়, মজার বিষয়টা একটু দেখি, আমরা কি জানি যে আমাদের কেন্দ্রে কে থাকে, আমাদের কেন্দ্রে থাকে হচ্ছে কে প্রোটন আর হচ্ছে নিউট্রন। আমাদের কেন্দ্রে কে কে অবস্থান করে, প্রোটন আর নিউট্রন। তাহলে আমাদের ইলেকট্রন অবস্থান করে কোথায়, ইলেকট্রন অবস্থান করে তার চারপাশের শক্তি স্তর দিয়ে। এখন মজার বিষয়টা কি দেখেন, আমরা যদি এখান দিয়ে মনে করি যে ইলেকট্রন গুলো অবস্থান করছে, এখান দিয়ে অবস্থান করছে কারা, ইলেকট্রন। আচ্ছা, আমার একটা কথা, যখন আমাদের নিউক্লিয়াসের কাছাকাছি যখন আমাদের আলোক রশ্মিগুলো আসছিল তারা বিকশিত হয়েছিল, কিন্তু যখন আমার আলোক রশ্মিগুলো তাদের কক্ষপথের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন তো তারা প্লাস, কিন্তু কক্ষপথের এই জায়গাগুলোতে অবস্থান করছে তো আমাদের ইলেকট্রন যারা ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে কেন এই মাইনাস আর এই প্লাস এদের মধ্যে তাহলে কেন বিকর্ষণ হলো না? কারণ বিকর্ষণ হলো না কেন বলতে পারছি আমরা, কারণ যদি এই প্লাস আর এবং এই মাইনাস ইলেকট্রনের ঋণাত্মক চার্জ আর আলফা রশ্মি ধনাত্মক চার্জের মধ্যে যদি আকর্ষণ হতো, তাহলে অবশ্যই এই পথগুলো যারা সোজা পথে গেছে এই রশ্মিগুলো তারা তাদের পথ থেকে অবশ্যই তাদের বিচ্যুতি ঘটতো, কিন্তু সেই বিচ্যুতি কিন্তু এখানে ঘটে নাই। তাহলে এখানে কেন প্লাস এবং মাইনাস এদের উপরে কেন প্রভাবটা পড়লো না? কারণ আমরা শুরুতেই পড়ে আসছি একটা কথা, সেটা হচ্ছে কম্পোজিট কণা হচ্ছে আমাদের আলফা কণা, যা স্থায়ী এবং অস্থায়ী কণার তুলনায় কি ভারী। ইলেকট্রন যেটা সেটা হচ্ছে আমার স্থায়ী কণা, তার মানে স্থায়ী কণার তুলনায় আলফা কণাটা অবশ্যই ভারী। তার মানে ইলেকট্রন তাদের উপরে কোনো যদি প্রভাব ফেলার চেষ্টা করেও থাকে, ওদের ভরটা ওর তুলনায় বেশি হওয়ার কারণে তার উপরে তার কোনো প্রভাবটা আসলে পড়ে
নাই। এই জন্য ইলেকট্রনের পাশ দিয়ে যখন আলফা রশ্মিগুলো গেছেও হয়তো ইলেকট্রন তাদের উপর প্রভাব ফেলার চেষ্টা করেছে অবশ্যই, কিন্তু তার ভারী হওয়ার কারণে ওই প্রভাবটা তার উপর আসলে কোনোভাবেই কার্যকর হতে দেখা যায়নি। শুধুমাত্র কার্যকর হয়েছে কোন জায়গাটা, শুধুমাত্র যখন নিউক্লিয়াসের আশেপাশ দিয়ে যখন আমাদের আলোক রশ্মিগুলো গেছে তখন সমধর্মী চার্জ হওয়ার জন্য তারা পরস্পরকে কি করছে, বিকর্ষণ করে তাদের পথ থেকে দূরে ঠেলে দিয়েছে। এখান থেকে এটাই ছিল আমাদের হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এবং এই পরীক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানার ছিল বা এই পরীক্ষার মাধ্যমে যেটা আমরা বের করেছিলাম বা বের হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের মোটামুটি আলোচনার টপিক, এই ছিল আমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এবং এটি তোমাদের এই অধ্যায়ের মানে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে অন্যতম একটি। তো আশা করি আজকে তোমরা ভিডিও লেকচারটি মানে উপভোগ করবে, ইনশাল্লাহ করছো। আর হচ্ছে কোন ধরনের যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম তোমরা যদি মনে করো ফেস করো, অবশ্যই তোমরা সেটা জানাবে কমেন্ট বক্সে, অবশ্যই আমাদেরকে জানাবে। আর অবশ্যই তোমাদের কাছে একটা আমাদের অনুরোধ থাকবে যে প্রতিনিয়ত প্রত্যেকটা আমাদের সাবজেক্টের কন্টিনিউয়াসলি ভিডিও লেকচারগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ সাকসেস একাডেমিক কেয়ারের সাথে অবশ্যই যুক্ত থাকবে, পেজকে ফলো দিয়ে রাখবে এবং সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশন কন্টিনিউয়াসলি তোমরা পেতে থাকবে। এবং সিরিয়াল বাই যদি প্লেলিস্ট অনুযায়ী তোমরা যদি ভিডিও একটার পর একটা দেখতে থাকো, আশা করা যায় রসায়নে তোমাদের যার যে ভয় বা ভীতি আছে ইনশাল্লাহ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং আশা করি ইনশাল্লাহ তোমরা মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো এই শুভকামনা নিয়ে আজকের লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।